যখন পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিল, যখন বাঁধতে পারবে, যারা যারা বাঁধতে পারবে তাদের দুইটা গিফট দিয়া বাঁধতে পারবে তো দেখি। হরিওম। আর অল্প সময়ের মধ্যেই বাংলার বরেণ্য সন্তান নেতাজি সুভাষচন্দ্র বোসের পুষ্পার্ঘ নিবেদন এবং সেই উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। মায়েরা এখনো বাড়িতে বসে আছেন, আমাদের এই অনুষ্ঠান স্থলে চলে আসুন এবং আমাদের এই কার্যক্রমকে আরও সুন্দর সর্বাঙ্গীন করে তুলতে সহযোগিতা করুন। पाधनिका आपके साथ AI पावर्ड पर्सनल म्यूजिक। अगर जाना है रे माई कभी तेरी तुझ पे ओ माई कभी तू मेरे लिए वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, भारत माता की जय, वीर वरेण्य नेताजी सुभाष चंद्र बोस की जय, वीर वरेण्य नेताजी सुभाष चंद्र बोस की जय, भारत माता की जय, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे। मातरम। জানবো আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সকলের মাতরম। বীর বরেণ্য বাংলার মনীষী নেতাজি সুভাষচন্দ্র বোস কি। আমরা প্রথমেই এই যে ছোট্ট করে একটা অনুষ্ঠান হচ্ছে, আমি এই এলাকার সমস্ত মা বোনেদের এবং সম্মানীয় ব্যক্তিদের অসংখ্য শ্রদ্ধা জানিয়ে এবং পাশাপাশি এই অনুষ্ঠানের যে অন্যতম উদ্যোক্তা কৃষ্ণ রবি দাস মহাশয় এবং তার সমস্ত সকল ছাত্রছাত্রীবৃন্দ, তাদেরকে সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের এই ছোট্ট ছোট্ট উদ্যোগের মাধ্যমে আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে অন্যতম স্বপ্ন ছিল গর্বের ভারত, স্বপ্নের ভারত এবং ঐশ্বর্যশালী ভারত, সেই স্বপ্ন তোমাদের মাধ্যম থেকে যে ছোট ছোট বীজ তোমরা বপন করে দিচ্ছ, সেটার মাধ্যমে আমাদের সমস্ত সমাজের স্তরে বার্তা যাচ্ছে। আজকে একটা এই পিছিয়ে পড়া এলাকা, যেখানে হয়তো সবার বাড়িতেই বেশিরভাগ দৈনন্দিন রোজগার করে তারপরে দুমুঠো অন্ন জোগাড় করতে হয়, তারপরেও যে তোমাদের মধ্যে এত বড় আন্তরিক প্রচেষ্টা রয়েছে, এটা আমাদের সবাইকে গর্বিত করে। তোমরা আমাদের এক একজন ভারত মায়ের গর্বিত সন্তান। আজকে তোমাদের এই উদ্যোগ সমাজের মধ্যে আরো অনেক বেশি আলোড়ন তৈরি করবে, কারণ যারা সমাজে অলরেডি প্রতিষ্ঠিত তারা তো সমস্ত কিছু অনুষ্ঠান তারা করেই, কিন্তু তোমাদের যে এত প্রতিবন্ধকতার মধ্যেও যে তোমরা এই ছোট্ট আয়োজনটা করতে পেরেছো বা প্রত্যেক বছর যে তোমরা এই আয়োজনটা করো, এর জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। যাই হোক,
আমি আবারও ধন্যবাদ জানাই কৃষ্ণ রবি দাস এবং তার যে এখানে কোচিং সেন্টার বা বাচ্চাদেরকে নিয়ে ফ্রি এডুকেশন সেন্টার চলে, সেই সেন্টারের সমস্ত ছাত্রছাত্রী এবং তাদের সমস্ত অভিভাবকবৃন্দকে। আমরা আজকে সমবেত হয়েছি এমন একটা দিনে, ঘটনাচক্রে আজকে 23শে জানুয়ারি উপলক্ষে সরস্বতী পূজাও একই দিনে পড়েছে, যার জন্য আমার মনে হয় সবারই একটা ব্যস্ততা থাকে বাড়িতে সরস্বতী পূজা, আবার এখানে আমাদের বাংলা মায়ের দামাল সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুকেও তার জন্মদিনে শ্রদ্ধার্ঘ। আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিনে আজকে আমরা এখানে ছোট্ট করে আয়োজন করছি। মনে রাখবেন, আয়োজন যতই ছোট থাক না কেন, তোমার মধ্যে যদি সেই আন্তরিকতা থাকে, সেই ছোট্ট বীজটাই কিন্তু আগামী দিনে যে একটা বড় একটা বৃক্ষে পরিণত হবে না তা কেউ বলতে পারে না। তোমাদের মধ্যে যে আজকে সংস্কারের ভাবনা, দেশাত্মবোধ এবং আমাদের সকলের জন্য যে সৌভ্রাতৃত্ববোধের যে ভাবনা দেওয়া হচ্ছে, সেটাই কিন্তু তোমরা আগামী দিনে দিকে দিকে ছড়িয়ে পড়বে এবং বড় একটা উদাহরণ হয়ে থাকবে এই সমাজের মধ্যে। আর আমার মনে হয় আজকে যার জন্মদিন উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি, নেতাজি সুভাষচন্দ্র বোস, তার স্বপ্নকে আজকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। ভারতবর্ষ যখন পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিল, যখন আমরা এরকমভাবে স্বাধীনভাবে বিচরণ করতে পারতাম না, আমাদের পূর্বপুরুষ প্রত্যেকেই কম বেশি ব্রিটিশদের আঘাতে তারা রক্তাক্ত হয়েছে, তাও না হলে তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে শুধুমাত্র ভারতবর্ষের এই পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য। আমরা জানি যে ভারতবর্ষকে এই স্বাধীনতা দেওয়ার জন্য অসংখ্য ভারত মায়ের সন্তানকে কিন্তু বলিদান দিতে হয়েছে। আজকে তাদের বলিদানের জন্যই কিন্তু আমরা আজকে এই স্বাধীনতাটা উপভোগ করতে পারি। পাশাপাশি আমরা এটাও বলতে চাই যে চরকা কেটে কিন্তু কখনোই আমাদের স্বাধীনতা আসতো না। মনে রাখবেন, আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে সহিংস আন্দোলন, আজাদ হিন্দ ফৌজের যে গঠন, ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিয়েছিল, তারা ভয় পেয়ে গিয়েছিল। আমরা জানি গান্ধীজির সাথে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে একটা মনোমালিন্য তৈরি হয়েছিল, কারণ নেতাজি বিশ্বাস করতেন যে এইরকম আবেদন নিবেদন দয়া দাক্ষিণ্যের মাধ্যমে আমরা কিন্তু স্বাধীনতা অর্জন করতে পারবো না। ব্রিটিশরা কখনোই আমাদের সেই স্বাধীনতা দেবে না। স্বাধীনতা যদি আমরা চাই, তাহলে সেই স্বাধীনতা ব্রিটিশদের কাছ থেকে ছিনিয়ে নিতে হবে। আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি নেতাজি সুভাষচন্দ্রের সেই মহান ভারতবাসীর প্রতি আবেদন, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। অর্থাৎ রক্ত ছাড়া কখনোই স্বাধীনতা অর্জন করা সম্ভব নয়, আমরা যতই চেষ্টা করি না কেন। আমরা জানি যে আমাদের ভারতবাসীদের মধ্যে একতার অভাব, আমাদের ভারতবাসী বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভক্ত। আমাদের হিন্দু সমাজ যেটা বিভিন্ন বর্ণের মাধ্যমে বিভক্ত হয়ে আছে, আর এই সুযোগ কিন্তু নিত আমাদের ব্রিটিশরা। তাদের পলিসি ছিল ডিভাইড অ্যান্ড রুল। কত রকমভাবে ডিভাইড করা যায়, প্রথমে ধর্মের ডিভাইড করো, ধর্ম যখন হচ্ছে না, তখন যাদের মধ্যে যেই ধর্মের সবার আগে অগ্রসর হচ্ছে হিন্দু ধর্ম, তাদেরকে ডিভাইড করো, তাদেরকে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রে ভাগ করে দাও, নিজেদের মধ্যে লড়াই লাগিয়ে দাও। দেখবে তারা নিজেদের মধ্যে ব্যস্ত থাকবে, তারা স্বাধীনতা লাভ করার যে মূল লক্ষ্য সেখান থেকে তারা সরে যাবে। আর স্বাধীনতা যতদিন না আসছে ততদিন পর্যন্ত কি হবে, আমরা কিন্তু আমাদের স্বাধীনভাবে যে বিচরণ, রাস্তাঘাটে চলাফেরা করার থেকে শুরু করে স্বাধীন জীবনযাপন করা, কোনো কিছুই কিন্তু করতে পারবো না। তুমি যেটাই করতে যাবে, রাতের বেলা পুলিশ এসে তুলে নিয়ে যাবে। কেন? তুমি বিপ্লবী। কিসের বিপ্লব করছো? ভারত মাকে পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্ত করার চেষ্টা করছো, এটাই তোমার অপরাধ। আজকে আমাদের ভারতবর্ষের যে অসংখ্য বিপ্লবীরা তারা স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছে, কিসের নেশায়? কি ছিল তাদের মধ্যে সেই নেশা? তাদের মধ্যে কিন্তু একটাই নেশা ছিল, ভারত মাতাকে এই পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্ত করতে হবে।
আমরা যাতে স্বাধীনভাবে বসবাস করতে পারি, আমরা স্বাধীনভাবে বাঁচতে পারি, আমাদের চিন্তা ভাবনার স্বাধীনতা থাকবে। আমাদের আজকে যে বিশ্বের গৌরব আমরা আজকে অর্জন করতে চলেছি, আজকে যে কজন বাঙালি, বাংলার যে মনীষী যাদের অবদান সবচেয়ে অনস্বীকার্য, যার ভাব শিষ্য ছিল আজকে নেতাজি সুভাষচন্দ্র বোস, যে ভাবনা তাদের মধ্যে জাতীয়তাবোধ তৈরি করেছিল আমাদের পরম শ্রদ্ধেয় স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের ভাব শিষ্য ছিলেন কিন্তু আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস। পাশাপাশি সেই সমস্ত মায়েদের কথাও অবশ্যই বলতে হয়, যেই মায়েরা যদি আজকে অনুপ্রাণিত না করতো, তাহলে হয়তো আমরা বাংলার জগতে না আমরা বিবেকানন্দকে পেতাম, না নেতাজিকে বা অন্যান্য মনীষীদের। তো এই মায়েদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই সন্তানকে ভারতীয় বোধ, জাতীয়তাবোধ, সেই ব্রিটিশ শৃঙ্খল থেকে মুক্ত করার যে অনুপ্রাণিত করা সেই ভাবনা। আমি বলতে চাই, আজকে তোমরা ছোট আছো, কিন্তু আজ কয়েক বছর পরে তোমরাও কিন্তু বড় হয়ে যাবে। আমার মনে হয় এখন বর্তমান জেনারেশন মোবাইলের যুগে, রিলস দেখার যুগে আমাদের ভারতীয় মনীষীদের প্রায় ভুলতে বসেছে। তারা যতটা সময় মোবাইলের পিছনে, রিলের পিছনে, শর্টসের পিছনে দেয়, তার সামান্য সময়টুকু যদি আমাদের যে গৌরব গাথা, আমাদের যে বিশ্ববরেণ্য যে আমাদের ব্যক্তিত্বরা রয়েছে, তাদের জীবনকে যদি একটু স্টাডি করার জন্য সময় দিত, তাহলে বোধহয় আমাদের চিন্তা ভাবনার মধ্যে একটা যে স্বাধীন ভাবনা, আমাদের যে জাতীয়তাবোধ, আমাদের ভাবনা, সেটা কিন্তু অনেক বেশি জাগ্রত হতে পারত। নেতাজি সুভাষচন্দ্র বোস, তার সাথে অনেক বিরোধ ছিল আমাদের গান্ধীজির, কারণ গান্ধীজি তার এক মতাদর্শ ছিল আর নেতাজি ছিল আর এক মতাদর্শ। যার জন্য কি হয়েছে, নেতাজি আমাদের যে ত্রিপুরা অধিবেশনে এবং আর একটা অধিবেশন, দুটো অধিবেশনে পরপর তিনি সভাপতি তিনি লাভ করেছিলেন, কিন্তু গান্ধীজির সাথে মনোমালিন্য হওয়ার জন্য তিনি এককভাবে ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন। যেই ফরওয়ার্ড ব্লক, তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল বাংলার মাকে স্বাধীন করার জন্য। আমরা যদি নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে আরও জানতে চাই, এর উপরে অনেক সিনেমা হয়েছে। সেই হয়তোবা আমাদের পক্ষে যদি বই পড়া যদি সম্ভব না হয়, সেই সমস্ত সিনেমাগুলোও দেখবে। গুমনামি সিনেমা, যেটা চন্দ্রচূড় বোস, যেটা তার রচিত বইয়ের উপর নির্মিত হয়েছে, যেই ঘটনাটা রটিয়ে দেওয়া হয় যে 1945 সালে বিমান দুর্ঘটনায় নেতাজি সুভাষচন্দ্র বোস মারা গিয়েছিল, এটা অনেকটাই ভুল তথ্য। কারণ আমরা জানি যে সেখানকার যে নেতাজি কমিশনের যে বিভিন্ন রিপোর্ট বেরিয়েছিল, বলা হয়েছিল যে সেই সময় সেই রেঙ্গুনে কোনো বিমান দুর্ঘটনা হয়নি, অর্থাৎ একটা বিশেষ চালাকির মাধ্যমে ভারতবর্ষে একটা রটিয়ে দেওয়া হয়েছিল নেতাজির আত্মবলিদান হয়েছে, নেতাজি বিমান দুর্ঘটনায় মারা গেছে। সেই রহস্য আজও রহস্য রয়ে গেছে। আমরা চাই সবাই মিলে দাবি তুলতে, নেতাজি সুভাষচন্দ্র বসুর যে মৃত্যু রহস্য রয়েছে, সেটা সত্যিকারের তথ্যটা আমাদের সামনে আসুক। আমাদের এত ভয় কেন? কিসের ভয়? কেন আমরা আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে আমরা জানতে পারবো না, তার অন্তিম দিনগুলোতে কি ঘটেছিল? যাই হোক, আমি আবারও বলতে চাই, যখন নতুন বর্ষ শুরু হয় বাংলাতে, তখন শুরু হয় আমাদের বাংলার অন্যতম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধার্ঘ দিয়ে। আবার একই রকমভাবে যখন নতুন বর্ষ ইংরেজি সন শুরু হয়, তখন শুরু হয় আমাদের আরও বাংলার দুই নমস্য মহান মনীষী স্বামী বিবেকানন্দ, 12ই জানুয়ারি এবং 23শে জানুয়ারি তার ভাবশিষ্য নেতাজি সুভাষচন্দ্র বোস। আমি আগ্রহ করব, আমার বক্তব্যটা তোমরা শুধু যে বাড়ি অবধি নিয়ে যাবে তাই নয়, তোমাদের যদি সময় থাকে নেতাজি সম্পর্কে বই নিয়ে পড়বে, যদি দরকার হয় আমাকে বলবে, আমি তোমাদের জন্য নেতাজি সম্পর্কে বিভিন্ন রকমের বই তোমাদের দিয়ে সাহায্য করব। আর যদি তোমাদের কাছে, এখন তো স্মার্টফোনের যুগ, বই পড়ার নেশা অনেকটাই চলে গেছে, তো বিভিন্ন ধরনের রিল দেখার পাশাপাশি নেতাজিকে নিয়েও তোমরা একটু ভাবার চেষ্টা করবে যে নেতাজি তার জীবনের যে জীবনাবলীটার মধ্যে কী কী ঘটেছিল, তার জীবনের ছোট থেকে শুরু করে এবং তার শেষ দিন পর্যন্ত কি কি ঘটনা তার মধ্যে দিয়ে পার করতে হয়েছিল, সব কিছু সম্পর্কে তোমরা মোবাইল রিলস হোক, ভিডিও হোক, সিনেমা হোক, সেই সম্পর্কে যদি বই পড়ার মতো সময় না থাকে, একটু জানার চেষ্টা করবে। আমি চাই আগামী বছর এই অনুষ্ঠান যখন হবে, তোমাদের মধ্যে থেকে 2-1 নেতাজি সম্পর্কে অবশ্যই বক্তব্য রাখবে। আমি এইটুকু আশা রেখে, তোমাদের কাছে প্রত্যাশা রেখে আমার এই ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। বন্দে মাতরম।
ভারত মাতা কি জয়। সাধু গেল মামার বাড়ি, বসতে দিল ফিরে, জল পান করতে দিল শালিদানের তীরে। শালিদানের তীরে নারে বিলিদানের খই, মোটা মোটা সবজি কলা মোল্লা চকের দই। দিনে হয় এক মতো রাতে হয় আর, রাতে যে স্বপ্ন দেখি মানে কি যে তার। আমাকে ধরিতে এলো যেই ছোট কাকা, স্বপ্নে গেলাম মুড়ে মেলে দিয়ে পাকা। দুই হাত তুলে কাকা বলে থামো থামো, যেতে হবে স্কুলে এই বেলায় নামো। আমি বলি কাকা মিটে করো কেটা মিটি, আকাশেতে উঠে আমি মেঘ হয়ে গেছি। আকাশেতে উঠে আমি মেঘ হয়ে গেছি, ফিরবো বাতাস বেয়ে রামধনু খুঁজি, আলোর শকুর তুলে দেব গুছি। সাগরের পারে পারি গাছ বনে, জল দিতে চলে যাব আপনার মনে। যেমনই এই কথা বলা এমনই হঠাৎ, কর কর রবে বাস মেলে দিল দাঁত। ভয়ে কাপি মা কোথাও নেই কাটাকাটি, ঘুম ভেঙে চেয়ে দেখি বিছানায় আপনি। ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা। ও সেই স্বপ্ন দিয়ে তৈরি সেজে, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। অসংখ্য ধন্যবাদ জানাই কৈলাস বর্মন আপনাকে। এবার নৃত্যানুষ্ঠান করবেন প্রেয়সী রায়।
অসংখ্য বাচ্চারা বিনামূল্যে তাদের বই থেকে শুরু করে তাদের পড়ার সামগ্রিক এবং তাদের পঠন পাঠনের ব্যবস্থা করা হয়। আজকে যার জন্য আলিপুরদুয়ারে আমরা এটা করতে পারছি, সেই ওম ফাউন্ডেশনের আলিপুরদুয়ারের কর্ণধার আমাদের সকলের প্রিয় অপু আচার্য মহাশয়, তিনি আমাদের এখানে উপস্থিত হয়েছেন। একজনের পেছনে একজন দাঁড়িয়ে যাও এখানে।